ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুতে দেখে নেব আজকের দিনের পিক অফ দ্য ডে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ইমরুলের ব্যাটে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। অন্যদিকে টাইগার ডেরা ছেড়ে যাচ্ছেন বোলিং কোচ ওটিস গিবসন, তবে আপাতত থাকছেন রাসেল ডমিঙ্গো। জাতীয় ফুটবল দলের 13 ফুটবলারের 2 ডোজ করোনা টিকা না থাকায় ইন্দোনেশিয়া সফর স্থগিত। 24 ও 27 জানুয়ারি দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। অর্থাৎ বেশ কয়েকটা হাই ভোল্টেজ ইনফরমেশন দর্শকদের সঙ্গে শেয়ার করার আছে। প্রথমত তো ইমরুল কায়েসকে নিয়ে দর্শকদের একটা আগ্রহ সবসময় থাকে। ইনফ্যাক্ট আমরা যখনই টেলিভিশনে কিংবা অনলাইনে কোনো শো করি সেই জায়গাটায় দুইটা কমন জায়গা থাকে দর্শকদের আগ্রহের, যে ইমরুল কায়েসকে দলে চাই, মোহাম্মদ আশরাফুলকে দলে চাই। সেই আগ্রহের জায়গাটা হয়তোবা আরেকটু পদক্ষেপ এগিয়ে রাখলেন ইমরুল কায়েস। ন্যাশনাল টিমের কোচ ওটিস গিবসন, বোলিং কোচ, তিনি ছেড়ে গেছেন। সেই ব্যাপারে আপডেটগুলো আছে, আমরা আমাদের সহকর্মী মুজদাবিন তারেকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ইমরুল কায়েসের আপডেট একটু আমরা জেনে আসি। মাহমুদুল্লাহ রিয়াদ ভয়ঙ্কর, তার বল বুঝতে পারা সবচাইতে কঠিন কাজের একটি। তবে ভালো লাগে বন্ধু তামিমের সঙ্গে ব্যাট করতে, এসব ভাবনা ইমরুল কায়েসের। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও জাতীয় দলে ফিরতে তাকিয়ে আছেন ম্যানেজমেন্টের দিকে। বিসিএল 71 রানের ইনিংসে জিতিয়েছেন ইস্ট জোনকে, তবে 5 উইকেটের জয় ফাইনালে উঠেছে সাউথ। শিরোপার লড়াই হবে সেন্ট্রাল জোনের বিপক্ষে। 2023 বিশ্বকাপ নিয়ে এগোচ্ছেন, সেখানে ইমরুল ভাইকে আপনার একটা প্রাপ্তি চাওয়া ছিল। মনে করি যে সে এখানে এসে সাকসেসফুল হইতে পারে। খালি ইমরুলের না, আমি তো প্রবলি ইমরুলের নামও দিন বলেছি, প্রায় এরকম 1-2 3 প্লেয়ার আছে যাদের সাথে আমি সিলেক্টরদের সাথে ডিসকাশন করতেই থাকি। লম্বা সময় পর দুজনের ওয়ানডে খেলতে নামা ইমরুলকে নিয়ে গড়লেন 53 রানের জুটি। 35 রান করে তামিম ফিরলেও 71 রানের আত্মবিশ্বাসী ইনিংস ইমরুল কায়েসের ব্যাটে। কিছুটা হলো কি তামিম ইকবালের যে চাওয়াটা সেটার আস্থার প্রতিদান দেয়া কিনা, কিন্তু আজকে একটা সুন্দর জুটি করেছেন দুজন মিলে। ভালো লাগছিল তামিমের সাথে ব্যাটিং করতে। আমি বললাম না, তামিমের সাথে ব্যাটিং করলে সবসময় মনে হয় যে আমরা সে ওই এক সময় যেমন 2010-এ যেভাবে ওপেনিং ব্যাটিং করেছি ওইটাকে আমি ফিল করি, ভালো লাগে। যেটা বললেন যে 23-এর ওয়ার্ল্ড কাপে তামিম যেটা বলেছে, এটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্টের ইস্যু, এটা আমার কোনো ইস্যু না। 23 অনেক দূর বাকি এখনো। সব মিলিয়ে 3 ম্যাচে ইমরুলের সংগ্রহ 165 রান। ব্যাট হাতে এর চেয়ে ভালো জবাব আর কি হতে পারে। তবে মাঠে উপস্থিত সমর্থকদের ভালোবাসা আপ্লুত করেছে ইমরুলকে। ভালো লাগছিল আসলে। ওই বাচ্চা ছেলেগুলো আসলে তারা খেলা বোঝে, তারা আমি যখন ফিল্ডিং করছিলাম তা আজকে আমাকে ফিল্ডিংয়ের সময় বলছে জিমরুল ভাই আপনার ব্যাটে রান চাই। তা আসলে এই জিনিসগুলো ভালো লাগে এবং ভালো খেলতে পারলে তো অবশ্যই খুব ভালো লাগে। এবং ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি অনেক থ্যাঙ্কস তাদেরকে যে আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে। ম্যাচে তামিম ইমরুল দুজনই আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের বলে। আগের ম্যাচে সাকিবকেও ফিরিয়েছিলেন রিয়াদ। বোলিং রিয়াদ ভাই ডেঞ্জারাস বোলার, এনি টাইম উনি উইকেট বের করে দেয়, যে কোনো ব্যাটসম্যানকে আউট করে দেয়। স্পেশালি তামিম, আমি তো ম্যাক্সিমাম টাইম ওর বলে আউট হই, আমার জন্য একটু ডিফিকাল্ট। তবে 4 উইকেটের জয়েও দলকে ফাইনালে তুলতে পারেননি তামিম ইমরুলরা। অপর ম্যাচে 5 উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোস্তাফিজের সাউথ জোন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, সিলেট। সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী মুজদাবিন তারেক, তার রিপোর্টে আপনারা দেখছিলেন এতক্ষণ। তারেকের সঙ্গে যুক্ত হতে চাই। তারেক, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। তারেক, একটু জানতে চাইবো যে বিসিএলে বা ইন্ডিপেন্ডেন্স কাপে যে মানেরই খেলা হোক, এক্সিস্টিং ন্যাশনাল টিমের অনেকেই খেলছেন। ইমরুল কায়েস সেখানে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন। ওভারঅল কতটুকু শেপে তাকে দেখলেন, কেমন ফ্লোরিশ করছেন তিনি ব্যাটিংয়ে? সামি, যেটি আমি বলবো যে ইমরুলের আমরা যে প্রতিবেদনটি দেখেছি সেখানে ইমরুল যে কথাগুলো বলেছেন সেখান থেকে বোঝা যায় যে তিনি কতটা আত্মবিশ্বাসী ছিলেন। শুধু কথাই নয়, তিনি ব্যাটেও কিন্তু দারুণ আত্মবিশ্বাসী ছিলেন। প্রথম ইনিংসে 25 রান করেছিলেন, এরপর কিন্তু দুটো ইনিংস খেলেছেন, খুবই ভালো ইনিংস। দ্বিতীয় ম্যাচে 69 রান করেছেন, আজকে 71 রান করেছেন। সব মিলিয়ে তার আমরা যেটা দেখেছি যে তামিম বা সাকিব তারা যেটা ফাইট করছিল ব্যাট নিয়ে বা একটু সফল হওয়ার জন্য, ভালো ব্যাট করার জন্য, ইমরুল কিন্তু সেই জায়গাটা অনেকটা সাবলীল ব্যাট করেছেন এবং সেটার রেজাল্ট কিন্তু তিনি পেয়েছেন। সব মিলিয়ে তার যে একটা দলে ফেরার চেষ্টা বা তিনি
প্রমাণ করার যে জায়গাটা ইমরুল কিন্তু সবসময় করে আসছেন, লঙ্গার ভার্সন বলেন, এবার ওয়ানডেতেও কিন্তু তিনি সেটি স্বাক্ষর রেখেছেন এবং তিনি কিন্তু বাউন্ডারি আদায় করছেন। সব মিলিয়ে বলবো যে একটা আত্মবিশ্বাসী প্যাকেজ ইমরুলের মধ্যে আমরা কিন্তু দেখেছি এই বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্টে। তিনি কিন্তু 165 রান করে সর্বোচ্চ সংগ্রাহক এখন পর্যন্ত এই টুর্নামেন্টে। তারেক, আমার প্রশ্ন হলো যে এবারের উইকেট নিয়ে বেশ অনেক নেতিবাচক ফিডব্যাক আসছে। অনেকেই বলছে যে উইকেটে রান উঠছে না, আমরা দেখছি বেশ কয়েকজন স্ট্রাগলও করছিল উইকেটে ব্যাট করার সময়। তো এই ব্যাপার নিয়ে উইকেটের যে এই যে নেতিবাচক যে একটা ফিডব্যাক আসছে, এই নিয়ে কি বিসিবি কিছু বলছে? এটা নিয়ে কিন্তু ভিন্ন মত আছে, কর্মকর্তা এবং ক্রিকেটার তাদের মধ্যে কিন্তু দ্বিমত আছে। আমি বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে উইকেটের আশায় তারা এসেছিলেন, সিলেটের উইকেটে সবসময় একটু ব্যাটিং সহায়ক হয়, সেই জায়গাটায় কিন্তু ক্রিকেটাররা তারা খুব একটা সাপোর্ট কিন্তু তারা পাননি। এবার যদি আমি বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু এই অভিযোগটা করেছেন যে তারা আসলে উইকেটের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু পাননি। আবার বিসিবি কর্মকর্তারা বলছেন যে যাদের ভালো সামর্থ্য আছে তারা এখানেই ভালো করতে পারবেন। দু একজন বলছেন যে ইমরুল কায়েস ভালো করলো, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু শেষ দুটো ম্যাচ খেলেছেন, তিনিও কিন্তু ভালো করেছেন, স্ট্রাগল করেছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এখানকার উইকেটটা দুটো মাঠে খেলা হয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটা যে মাঠে খেলা হয়েছে, এবং আরেকটা হচ্ছে আউটার একদম নতুন একটা উইকেট সেখানে খেলা হয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো কিন্তু সবচেয়ে বেশি লো স্কোরিং হয়েছে। আউটার স্টেডিয়ামটা ডিফারেন্ট আচরণ করেছে, উইকেট এখনো স্টেবল উইকেট কিন্তু তৈরি হয়নি ওই অর্থে, এবং এখানে কিন্তু 260 রানের একটা ইনিংস, 262 রানের একটা ইনিংস আমরা দেখেছি সেন্ট্রালের কাছ থেকে। তবে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেখানে বিপিএল হবে, 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই জায়গাটায় কিন্তু ব্যাটসম্যানরা একটু হতাশ হয়েছেন। কারণ আপনি যদি বলেন এবারের বিসিএল এ যারা খেলতে এসেছেন, সাকিব, তামিম, তাদের একটা বড় কারণ ছিল যেহেতু বিপিএল শুরু হবে এরপরই, তারা কিন্তু তার আগে লম্বা সময়ের একটা গ্যাপ, সেই জায়গায় নিজেদেরকে ফিরে পাওয়া বা একটা পরীক্ষামূলক মঞ্চ যদি আমরা বলি, সেই জায়গাটা কিন্তু তারা এই টুর্নামেন্টটাকে বেছে নিয়েছিলেন। সেই অর্থে উইকেট কিছুটা হলেও হতাশ করেছে, কারণ ব্যাটিং সহায়ক উইকেট কোনোভাবেই বলা যাবে না, বোলাররাও সুবিধা পেয়েছেন। তবে এটা সত্য যে সকালের উইকেটের সাথে দিনের উইকেট পরিবর্তন হয়েছে, রোদের সাথে সাথে উইকেট পরিবর্তন হয়েছে। তবে সব মিলিয়ে হতাশা ছিল ক্রিকেটারদের মধ্যে উইকেট নিয়ে। তারেক, সাকিব আল হাসান ইস্যুতে একটু আসতে চাই। আমাদের কাছে একটা রিপোর্টও আছে, সাকিব ঢাকায় ফিরে এসেছেন এবং এখানে বিগ হিটিং প্র্যাকটিসটাও তিনি করছেন। ওভারঅল আপনি সিলেটে যখন সাকিবকে দেখেছেন, ম্যাচ ছাড়াও প্র্যাকটিস সেশনগুলোতে তাকে কতটুকু কমফোর্টেবল দেখা গেছে? আসলে আপনার একটা অবজারভেশন জানতে চাই সাকিব নিয়ে। সাকিব আল হাসান তিনি কিন্তু যেহেতু তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পরিবারকে সময় দেওয়ার জন্য, সেখান থেকে ফেরত এসে তিনি কিন্তু সরাসরি এই টুর্নামেন্টে নেমে পড়েছিলেন। সো কিছুটা ফিটনেসের ঘাটতি কিন্তু ছিল, এবং সেই ফিটনেসের ঘাটতিটা কত দ্রুত তিনি কাটিয়ে উঠতে পারেন সেজন্য তিনি ব্যক্তিগত ট্রেনার তিনি ঢাকা থেকে নিয়ে এসেছিলেন, দেবাশিস ঘোষ, তাকে নিয়ে কিন্তু তিনি সবসময় কাজ করেছেন। আমরা যেটি শুনছিলাম যে, বা আমরা নিজেও দেখেছি যে সবাই যখন প্র্যাকটিস করে চলে গেছে তখন সাকিব কিন্তু মাঠে এসেছেন, রাতে ফ্লাইট লাইট জ্বালিয়ে তিনি প্র্যাকটিস করেছেন, জিম সেশন করেছেন, এবং সকালে যখন ম্যাচ শুরু হয় সবাই দল যদি আসে 8টায় বা 8:15টায়, সাকিব কিন্তু সকাল 7টায় বা তারও আগে এসে তিনি নিজে 1 ঘন্টা নেট প্র্যাকটিস করেছেন এবং ফিটনেস নিয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। এবং আমরা কিছু ফুটেজ আমরা যেটি দেখেছি, আমরা এর আগে একটা প্রতিবেদনে দেখেছি, সাকিব কিন্তু খুব স্ট্রাগল করছেন, কিছুটা ব্যাক পেনের কথা আমরা শুনেছি। সব মিলিয়ে সাকিবের সর্বাত্মক চেষ্টা, তিনি বিপিএল এর আগে কতটা তিনি ফিট হয়ে ওঠেন। ইনজুরিটা হয়তো কোনো গুরুতর না, বা হয়তো ওই অর্থে ইনজুরিও নেই, তবে তার ট্রেনার নিয়ে আসা এবং মাঠে স্ট্রাগল করা, সেই জায়গাটা বলেই দিচ্ছে সাকিব ফিটনেস নিয়ে কিছুটা ফাইট করছেন। লেটস হোপ ফর দ্য বেস্ট ফর সাকিব আল হাসান। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। তবে ন্যাশনাল টিমের কোচিং স্টাফে পরিবর্তন বেশ কিছু আসছে, এবং অন্তত একটা বড় পরিবর্তন আমরা জানতে পেরেছি যে আপাতত হেড কোচ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোকে নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে মেয়াদ শেষ হওয়ায় বিদায় জানাচ্ছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। বরাবরই প্রধান কোচ খুঁজতে চিন্তার ভাঁজ পড়ে বিসিবির কপালে। তাই তো যতই সমালোচনা হোক, নতুন কোচ নিশ্চিত না করে রাসেল ডোমিঙ্গোকে নিয়ে ধীরে চলো নীতি ছিল বোর্ডের। নিউজিল্যান্ড সফর শেষে ডোমিঙ্গো যখন দক্ষিণ আফ্রিকার প্লেনে, তখন গুঞ্জন ওঠে তবে কি শেষ এই প্রোটি অধ্যায়।
ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস তুলে ধরলেন কঠিন সেই বাস্তবতার কথায়। যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। উই হ্যাভ টু লুক ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট। আমরা হঠাৎ করে কোচ চেঞ্জ করার আমাদের করব কি করব না এখন এই মুহূর্তে এটা কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি। এখন যেহেতু বলছে না যে আমরা করব না, কিন্তু এখন যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক যেহেতু খেলা আছে, হি ইজ কন্টিনিউইং। 2020 সালের জানুয়ারি মাসে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন ওটিস গিবসন। নিউজিল্যান্ড সিরিজের পরেই বোর্ডের সাথে চুক্তি শেষ হয়েছে এই ক্যারিবিয়ানের। এর মধ্যে পিসিএলে মুলতান সুলতানের কোচও হয়েছেন তিনি। আমার মনে হয় কিছু 2-3 বছর পর পর যদি নতুন কোচ আসে তার নিচে কিছু নতুন করে দিতে পারে। আমরা যদি ভালো কোনো একটা কোচ, একটা ভালো ফাস্ট বোলার কোচ আসে, ডেফিনেটলি হি উইল অলসো ট্রাই টু গিভ। নানা সমালোচনা আর বিতর্ক থাকলেও কোচদের পেশাদারিত্বে ভরসা রাখছে বিসিবি। হি ডিড নট পারফর্ম, তার মানে না যে সে ইজ এ ব্যাড কোচ। সে তো সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের কোচ ছিল, সে পারফর্ম করতে পারে নাই, বাংলাদেশ থেকে সে রেজাল্ট আনতে পারে নাই ওয়ার্ল্ড কাপে, সেটা তার ব্যাপার, কিন্তু ডেফিনেটলি তার নিচের লেভেলে তো আমরা যেতে পারবো না। এদিকে ম্যাচ শেষ হয়েছে নির্বাচক প্যানেলের 2 সদস্যর। আপাতত দায়িত্ব পালন করে যাওয়া নান্নু বাসার নিয়েও সিদ্ধান্ত হতে পারে বিপিএল শেষে আফগানিস্তান সিরিজের আগেই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। কিছুক্ষণ আগে মুজদেবিন তারেক জানাচ্ছিলেন যে সাকিব আল হাসান কী পরিমাণ কষ্ট করছেন নিজেকে পুরনো শেপে ফিরে পেতে, নিজে পার্সোনাল ট্রেনার নিয়ে গেছেন, সব কিছু মিলিয়ে তাকে যদিও আনফর্চুনেটলি ফিরে আসতে হয়েছে, কারণ একটা ব্যাক পেইনের সমস্যা ছিল, পরবর্তী সময় মাঠেও ঠিকমতো সার্ভিস দিতে পারেননি। কিন্তু ঢাকায় ফিরে এসে সাকিব আসলে কী করছেন সে আপডেটটি আমরা এবার জানবো। ইন্ডিপেন্ডেন্স কাপে 2 ম্যাচ খেলেই ঢাকা ফিরে বসে নেই সাকিব আল হাসান। কী কারণে ফিরেছেন ঢাকায় সে প্রশ্ন ছিল অনেকের মনেই। মূলত পাওয়ার হিটিং ঝালিয়ে নিতেই কাজ করছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে। তার বিশ্বাস বিপিএলেই পাওয়া যাবে পুরনো সাকিবকে। ইন্ডিপেন্ডেন্স কাপের 2 ম্যাচ খেলেই সিলেট থেকে ঢাকা ফেরেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালে তার হঠাৎ ঢাকায় ফেরার রহস্যভেদ মিরপুরের হোম অফ ক্রিকেটে। দরজায় কড়া নাড়ছে বিপিএল এর এবারের আসর। বিশ্ব ক্রিকেটের টি-20 বিজ্ঞাপন সাকিব আল হাসান নিজেকে তৈরি করছেন আসন্ন টুর্নামেন্টকে ঘিরে। কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে প্রায় ঘন্টা 2-এর অনুশীলন। প্রথম সেশন ইনডোরে, এরপর হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে বড় বড় ছক্কা হাঁকানোর চেষ্টা সাকিবের। কি নিয়ে কাজ করছেন তা বিস্তারিত জানিয়েছেন নাজমুল আবেদিন। না, কিছু ব্যাটিং ড্রিল করলো, ওর নিজের অবজারভেশন, আমার অবজারভেশন যে ওর বিগ হিটে কিছু সমস্যা হচ্ছে। কাজ করার পরে মাঠে এসে, বড় মাঠে এসে মনে হলো যে ওর টাইমিংটা একটু বেটার হচ্ছে, বল একটু দূরে যাচ্ছে। সবশেষ সিলেটে খেলা প্রথম ম্যাচে 91 স্ট্রাইক রেটে সাকিব করেন 33 রান, আর দ্বিতীয় ম্যাচে 60 স্ট্রাইক রেটে 35 রান। আসন্ন বিপিএল এর আগে এমন ব্যাটিং বড়ই বেমানান তা জানা সাকিবের, তাই তৃতীয় ম্যাচ না খেলেই ঢাকা ফেরা সাকিবের। যে কোনো কারণেই হোক টেকনিকে কিছু পরিবর্তন এসছে, এবং একবার যখন খেলতে না পারার ব্যাপারটা চলে আসে তখন নিজের উপরে নিজেরই একটা কনফিউশন চলে আসে যে আমি আসলে ওই শটটা আমি পারি কি পারি না। এই দ্বিধাদ্বন্দ্বে আরও কিছু পরিবর্তন চলে আসে, এবং তখন হয়তো মৌলিক যে টেকনিকটা আগে ছিল যেটা দিয়ে খেলতে পারতো সেটা তো এখন আর নেই। এক সময়কার হার্ড হিটার সাকিবের সবশেষ 50 2019 সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে। ইনিংসের হিসেবে যা ছিল 17টি আগে। এরপর টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে 2 40 ইনিংস খেললেও আসেনি প্রত্যাশিত সাফল্য। নাজমুল আবেদিন মনে করেন বিপিএল এর আগেই নিজেকে ঝালিয়ে নিতে পারবেন সাকিব। ড্রাইভ যেমন একটা স্কিল, ওভার দ্য টপ মারাটাও একটা স্কিল, তো সেটার জন্য চর্চা দরকার। আজকে আমি যতটুকু প্রোগ্রেস দেখেছি 5-6 দিন বেশ যথেষ্ট সময়, আমার মনে হয় পারবে। ঠিক জিনিসটা, ঠিক স্কিলটা বুঝে তারপর খেললে খেলাটা আরও বেটার হবে আমার মনে হয়। ও যদি এখন খেলার ভিতরে ঢুকে যায় এই কাজগুলো করার পথে ওইভাবে সময় পাবে না। 21 জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল এর 8ম আসর। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। করোনার ভ্যাকসিন জটিলতায় বাতিল হয়েছে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। 24 এবং 27 জানুয়ারির 2টি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু শর্ত অনুযায়ী ফুটবলারদের 2 ডোজ টিকা নেওয়া না থাকায় সফর বাতিল করতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। টেনিস তারকা নোভাক জোকোভিচ করোনার ভ্যাকসিন না নেয় জলঘোলা কম হয়নি। এবার একই কারণে ক্রীড়াঙ্গনে বাতিল হলো পুরো জাতীয় দলের সফর। ইন্দোনেশিয়া সফরের জন্য নির্বাচিত দলের 6 ফুটবলার নেননি করোনার একটি ভ্যাকসিনও। একটি করে ভ্যাকসিন নিয়েছেন 7 ফুটবলার, আর তাতেই বাতিল করতে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। আমাদের বর্তমানে যে টিম লিস্ট আছে সেটা আমরা পর্যালোচনা করে দেখেছি। আমাদের 15 জন প্লেয়ারের ডাবল ভ্যাকসিনেশন আছে, 7 জন প্লেয়ারের সিঙ্গেল ডোজ আছে, এবং বাকি 6 জন প্লেয়ারের
কোনো ভ্যাকসিনেশনই হয়নি। তো এই পর্যায়ে বর্তমানে এই ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। 24 ও 27 জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু সকল সুবিধা থাকা সত্ত্বেও ফুটবলারদের অনীহা বাদ সাধল সেই সফরে। এবার মার্চের ফিফা উইন্ডোকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আমি মার্চে যে উইন্ডো হবে তার আগে বর্তমানে আমরা একটি মাস্টার লিস্ট করব 40 থেকে 50টি প্লেয়ার আমাদের ন্যাশনাল টিম আন্ডার 23 করে আমরা সকলের ভ্যাকসিনেশন আমরা এনশিওর করার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা আশা করি মার্চের উইন্ডোতে আমরা একটি ফ্রেন্ডলি খেলা আয়োজন করতে পারবো। 15 জানুয়ারি রাতে দেশে আসবেন জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ার ক্যাভরেরা। তবে আপাতত হচ্ছে না জাতীয় দলের ক্যাম্প। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আগামী বিশ্বকাপ দলেই ফিরছেন অলরাউন্ডার জাহানারা আলম। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান। আমাদের সঙ্গে কথা বলেছেন, দেখে আসবো। দেশের ক্রিকেটে এই মুহূর্তে আলোচিত ইস্যু জাহানারা আলম, যিনি স্ট্যান্ড বাই হয়ে আছেন জাতীয় দলে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে আছেন বিসিবির পরিচালক এবং নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। সবশেষ যে দুটি টুর্নামেন্ট হয়েছে সেই দুটি টুর্নামেন্টে অলমোস্ট সেরা পারফর্মার ছিলেন জাহানারা আলম। তাকে সেরা পারফর্মারকে বাদ দিয়ে নতুনদের কথা চিন্তা করা, এটা আমাদের ক্রিকেটে এই কালচারটা এখনো তৈরি হয়নি। আপনারা বলুন, এই যে বিতর্কটা তৈরি করা হচ্ছে ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়, এই চাপটা কি আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে? এখন আমার সিলেক্টর, আমাদের কোচ, তারা তাদের যেভাবেই হোক তারা টিম সাজিয়েছে। এই জায়গায় আমরা বাইরে থেকে যদি বারে বারে এইটা হোক ওইটা হোক, তাইলে তো সিলেক্টরেরও দরকার নাই, কোচেরও দরকার নাই। তার মানে কি সামনের বিশ্বকাপে নিশ্চয়ই জানার জন্য সুযোগ থাকছে, এটা বলতে যাচ্ছে? অবশ্যই অবশ্যই। এবং আমি যদি এটা বলা এইভাবে, মানে যেহেতু টিমটা সিলেক্টররা, কোচরা এবং বোর্ড অ্যাপ্রুভ করে আসবে, আমার যতটুকু বিশ্বাস জাহানারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। জাহানারা বিষয়টা আপনিও যেটি বললেন যে জাহানারা একটু অভিযোগ করেছেন, সিও সেটা দেখেছেন। অভিযোগটা ঠিক করার পরই তাকে স্ট্যান্ড বাই রাখা একটু কি বিষয়টাকে জটিল করে তুলেছে আপনার কাছে মনে হয়? বিচার চাইতে এসে আমি নিজেই দোষী সাব্যস্ত হওয়া, তদন্ত হওয়ার আগে একটু কি জটিল হয়ে গেল বিষয়টা? মোটেই জটিল না, কারণ সেইখানে পারফরম্যান্স এবং সার্বিক বিষয়ে কোচ এবং সিলেক্টর তারাও কিন্তু রিপোর্ট দিয়েছে। তো তারা যখন তাদের প্রস্তাবনাটা আমাদের কাছে দেন, আমাদের কাছে যুক্তিসঙ্গত হয়েছে বলেই আমরা এই টিম অ্যাপ্রুভ করেছি। সাকিবকে শাস্তি দিতে পারলে জাহানারাকে কেন নয়? আচ্ছা, এখন পর্যন্ত আমরা শৃঙ্খলা ভঙ্গের বিষয়টার কি কেউ আমরা বলেছি? কোনো প্রমাণ কোনো জায়গায় আছে? যদি জাহানারা অভিযোগ করেছেন আপনাদের বরাবর, এটা যদি কোচ এবং সিলেক্টর নিয়ে তিনি কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, এটা যদি আপনাদের দৃষ্টিতে শৃঙ্খলা ভঙ্গ মনে হয়, ক্রিকেটার হিসেবে হয়তো তিনি সেটা করতে পারেন না, সেটা আমি ধরেই বলছি। না, একজন সিনিয়র প্লেয়ার, হ্যাঁ, সে তার মতামত তো দিতেই পারে। খেলোয়াড়রা কি আমাদের ক্রিকেটের বাইরে? তারা কি আমাদের ক্রিকেটের ভালো চায় না? তার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তার বিবেচনায় সে যেটা মনে করেছে সেটাই সে জানানোর চেষ্টা করেছে। আমরা উভয় পক্ষকে প্রয়োজন হলে আমরা সামনাসামনি এবং আমাদের অন্য যাদেরকে নেওয়া প্রয়োজন আমরা তাদেরকে সামনাসামনি আমরা কথা বলবো, দেখব কোন জায়গায় সমস্যা আছে, আমরা চেষ্টা করব সেটা সমাধান করার। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।